প্রিয় দর্শক, স্বাগত সবাইকে প্রতি রাতে নিয়মিত টকশো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রথমে শিরোনামগুলো বলবো, তারপরে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। দুজন অতিথি আছেন জুম প্ল্যাটফর্মে। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর অনেকে লাশ গুম করার চেষ্টা করেছিল খালেদা জিয়া সরকার, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে খালেদা জিয়া দেখে আসার পরপরই আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয়। দিনের অন্য একটি শিরোনাম হচ্ছে যে পরিমণি ও হেলেনা জাহাঙ্গীর দুজন, তাদের তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দেওয়া হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে সিআইডি জানিয়েছে। এটি একটি আলোচিত বিষয় এই সময়ে। 2 মাসের মধ্যে একটা স্বস্তির সময় এখন এসেছে যে করোনার মৃত্যুর দিক থেকে, এটি শনাক্তের দিক থেকেও একদিনে মারা গেছে আজকে 114 জন এবং শনাক্তের হার 15.12। এটা জুন মাসে এর থেকে একটু কম ছিল। 2 মাসের মধ্যে এটি সর্বনিম্ন, সুতরাং এটি একটি স্বস্তির খবর। প্রজনন ও আকৃতি বেড়েছে সাগরের ইলিশের। কক্সবাজারে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, এটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে এনটিভি। যাই হোক, আমরা অন্যান্য বিষয়ের মধ্যে যে আলোচনায় আনতে চাই, আফগানিস্তান নিয়ে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ আলোচনা চলছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয় নিয়েও আমরা যে তাদের ফেরত যাওয়ার যে সম্ভাবনা বা যে আলোচনা, সেটি অনেকটাই স্টলড হয়ে আছে, থেমে আছে, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। এছাড়া অন্যান্য সমসাময়িক বিষয়গুলো থাকবে। শুরুতে পরিচিত হচ্ছে দুজন অতিথির সঙ্গে। রয়েছেন জুম প্ল্যাটফর্মে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, সিনিয়র ফেলো এসআইজিপি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ। স্বাগত আপনাকে ডক্টর এম সাখাওয়াত হোসেন। এবং রয়েছেন জনাব অজয় দাশগুপ্ত, সিনিয়র জার্নালিস্ট। স্বাগত আপনাকেও জনাব অজয় দা। শুরু করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে। বলছিলাম যে একটা কিছুটা স্বস্তি আমরা বোধ করছি কিনা করোনার দিক থেকে, যে এখন একটু নিম্নগামী মৃত্যু সংখ্যা এবং শনাক্তের দিক থেকেও কম। আপনার কি অনুভূতি? ধন্যবাদ। আমি যদি আপনার প্রশ্নটা সঠিক শুনে থাকি, তাহলে আমরা স্বস্তি পাচ্ছি কিনা নিম্নগামী করোনার জন্য। হ্যাঁ, কিছুটা তো নিম্নগামী বলবো। এটা কি যে কোনো কারণে হোক, ন্যাচারাল কারণে এটা হচ্ছে কিনা, কারণ এখনো বলে যে আরো একটি ভ্যারাইটি আছে, যেটা ল্যামডা ভ্যারাইটি, তারপরে আরো 3rd ওয়েভ 4th ওয়েভের কথা শোনা যাচ্ছে। তো যাই হোক, সেটা তো আমরা শুনছি অন্যান্য দেশে যেটা আশঙ্কা করা হচ্ছে। স্বস্তি একদিক থেকে, আবার আরেক দিক থেকে কতগুলো কথাও কিন্তু উঠে এসছে। যেমন সরকার একটা উদ্যোগ নিয়েছিল ভ্যাকসিনেশনের, এবং ভ্যাকসিনেশন শেষের দিকে এসে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছে। আমরা দেখছি যে এই ভ্যাকসিন অল্প হলেও এই ভ্যাকসিনগুলো স্মাগল হচ্ছে বিভিন্ন ফার্মেসিগুলোতে। আর মনে রাখতে হবে, যেহেতু এই ভ্যাকসিনেশন হচ্ছে কিন্তু সব সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে এখনো দেওয়া হয়নি, এবং বেসরকারি উদ্যোগে এটাকে দেওয়াও হয়নি। তাহলে এগুলো একটা অব্যবস্থার কথা, যে অব্যবস্থার জন্য কে জবাবদিহি করবে সেটা আমরা জানি না। দ্বিতীয়ত জিনিসটা যেটা আপনাকে, যেটা আমি বলি, শুরু থেকে আমি বলে আসছি, আপনি দেখেন ঢাকা ছাড়া, যে ঢাকাতে দেখা যাচ্ছে আপনি এখন ডেথ রেটের মধ্যে হাইয়েস্ট ঢাকা বিভাগে। ঢাকা বিভাগ ছাড়া বাইরের আপনি ডেথ রেশিওগুলো দেখেন, সেখানেও 2-1টা জায়গায় বেশ হাই। ব্যাপারটা কি, কেন এখন করোনা যেটা ছিল শহর কেন্দ্রিক, সেটা কিন্তু ছড়িয়ে গেছে উপজেলা, অনেকাংশে গ্রামের দিকেও। তার মানে হচ্ছে যে উপজেলা শহরগুলোতে বা ইভেন ডিস্ট্রিক্ট টাউনে, আমি নিজে জানি, আমার এক অত্যন্ত প্রিয় চাচাতো ভাই, বড় আমার থেকে, উনি হিজ এ ডক্টর, উনি টিচিং ডক্টর ছিলেন বরিশাল মেডিকেল কলেজে, এবং ওনাকে ওখান থেকে আনা গেল না, এবং বরিশাল মেডিকেল কলেজ পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট করার অবস্থা ছিল না বরিশাল মেডিকেল কলেজ। যাই হোক, সেটা হয়তো আমরা বলি যে ঠিক আছে, আল্লাহ তার হায়াত রাখেনি। কিন্তু আমি কথার কথা বলছি যে বাইরে ডিস্ট্রিক্টগুলোতে উপজেলা বাদই দিলাম, ওখানে এই করোনার পরিস্থিতিকে হ্যান্ডেল করার মতো না আছে ব্যবস্থা তৈরি হয়েছে, না হয়েছে কোনো আইসিইউ, না হয়েছে কোনো আপনার ভেন্টিলেটর। তো আমার যেটা কথা হচ্ছে যে আমরা তো এই পরিস্থিতিতে পড়েছিলাম গত বছরের মার্চ মাসে, তখন কমে যাওয়াতে সবাই আমরা খুব খুশি। আমরা সমস্ত বেড ঢাকাতে যা আছে সবকিছু উঠায় দিলাম,
তখনই বলা হয়েছিল যে ক্যাপাসিটি বাড়ছে। ওই যে আমি সংক্ষেপে যে কথাটা বলি যে যে রাষ্ট্রের কয়েকটা জায়গা আছে, যেই কয়েকটা জায়গাতে আঘাত হলে পরে এটা কিন্তু সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি করে। তার মধ্যে একটি হচ্ছে শিক্ষা, আমার মতে অজয় দাশগুপ্ত হয়তো বলবেন, শিক্ষা, সংস্কৃতি, পাবলিক হেলথ, এটা বেশি জনগণের জন্য প্রয়োজন। পাবলিক হেলথের অবস্থা আমাদের দেশে কেন এরকম হলো? এন্ডেমিক কারাপশন। আপনি প্রায় পেপারে দেখি যে ইকুইপমেন্ট আসছে, প্যাক অবস্থায় পড়ে আছে, 10 বছর খোলার পরে এগুলো কাজ করছে না। আবার ইকুইপমেন্ট আসছে, অর্ধেক আসে, অর্ধেক আসে নাই। মাঝখানে তো আমরা নানান রকম দেখলাম পর্দা কাণ্ড, তারপরে আপনার বেড কিনতে কত পয়সা লাগে, পর্দা কিনতে কত পয়সা লাগে। কেউ কি এটার জন্য জবাবদিহি হয়েছে? রিসেন্টলি প্রথমে বলা হলো মিনিস্ট্রি থেকে যে এত কোটি ডোজ আমাদের হাতে আসছে, আমরা এখন একদম মানে মাস কি বলে টিকা দিব। তার মানে গ্রামগঞ্জে সমস্ত জায়গায়, উপজেলাতে সব জায়গায় ওয়ার্ডে টিকা দেওয়া হচ্ছে। রিসেন্টলি শুনছি যে না, এখন বন্ধ করে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের কাছে টিকা নেই। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোথার থেকে একটা রং ডেটাগুলো ফিড হচ্ছে, এবং সেটার জন্য কিন্তু কেউ দুঃখ প্রকাশ করে না, জি, কেউ দায়ীও হয় না, জি, কেউ দায়িত্ব নিতে চায়। ডক্টর সাখাওয়াত হোসেন, আমি বলবো যে করোনা পরিস্থিতি এদিক থেকে কমছে, সেজন্য আমরা হয়তো একটু জি সামান্য স্বস্তি পেতে পারি। জি ডক্টর সাখাওয়াত হোসেন আমাদেরকে ছাড়ছে না এবং আমাদের ক্যাপাসিটি আর বাড়ছে না। জি ডক্টর সাখাওয়াত হোসেন, একটু আমি আপনাকে এখানে একটু রেখে আমি যদি সেটা তাদের উপকারে না আসে, জি এখানে আমি বলবো যে আমরা পাবলিক হেলথ বিষয়ে আমাদের দেশ এখন, আপনি বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন না, একটু আপনাকে এখানে একটু থামিয়ে আমি জনাব অজয় দাশগুপ্ত আপনার কাছে যেতে চাই। একই প্রশ্ন আপনার কাছেও, যদিও অনেকগুলো বিষয় এটার সঙ্গে যুক্ত করেছেন ডক্টর সাখাওয়াত হোসেন, যে আমরা সাময়িক স্বস্তি, কিন্তু এই স্বস্তিকে কাজে লাগিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির যে সুযোগ, সেটা আমরা কোনোভাবেই কাজে লাগাচ্ছি না, এবং সামনের দিনের যে এত স্বস্তি বোধ করার মতো তেমন কোনো বাস্তবতা নেই, সেই আশঙ্কার কথাও কিন্তু উনি উল্লেখ করেছেন। আপনার মন্তব্য শুনব। আমি বলবো যে স্বস্তি তো ধরেন করোনা থেকে স্বস্তি পেলাম, কিন্তু স্বাভাবিক জনস্বাস্থ্য তো একটা স্বস্তি অস্বস্তি প্রশ্ন থাকে। বাংলাদেশে কিন্তু এখন একটা সময় আমি ধরেন একটা পঞ্চবর্ষ পরিকল্পনায় দেখেছিলাম যে নারীদের মাত্র 11% শ্রম শক্তি বা ওয়ার্কফোর্স হিসাবে ধরা হতো, বাকিদের ধরা হতো তারা গৃহকর্মী। এখন কিন্তু আপনার নারীও প্রায় অলমোস্ট 100% শ্রমশক্তি, 5 কোটির মতো ছাত্রছাত্রী, এগুলো বড় অর্জন। কিন্তু সুস্থ দেহ মন, মানে সবল শক্তিমান নারী পুরুষ এখন কিন্তু কারখানা চালাতে হলেও দরকার। কারখানার মালিকরা এখন আর বলতে পারবে না যে শ্রমিক তার পেট খারাপ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, তাতে আমার কি, সে চিকিৎসা যেখানে পারবে করবে। কারণ এখন কিন্তু চেইন সিস্টেম যেভাবে দাঁড়ায় গেছে, সেই আমেরিকার সঙ্গে ইউরোপের সঙ্গে আমাদের মানে মার্কেট চেইন, প্রোডাকশন চেইন, আমাদের লেবার ফোর্সকেও কিন্তু সুস্থ সবল রাখতে হবে। এটা সরকারের দায়িত্ব, মালিকদের দায়িত্ব, এমনকি যারা আমার পণ্য কিনে তাদেরও দায়িত্ব। কাজেই আমি শুধু করোনা থেকে রেহাই পেলেই স্বস্তি পেলাম তা কিন্তু না। তারপরে ডক্টর সাখাওয়াত যেভাবে বললেন যে করোনা থেকেই তো রেহাই, ধরেন এই যে ভারতে কম ছিল, আবার কিন্তু গ্রাফটা উপরের দিকে উঠছে। আমাদের এখানে এই যে বঙ্গবন্ধু মেডিকেলে, ওখানে তারা কিছু বাড়তি আয়োজন করছিল, এখন আবার যে একটু কমা শুরু করেছে থমকে দাঁড়িয়েছে। কিন্তু এখন গত কয়েকদিনে কিন্তু দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে রোগীর ভিড় কিছুটা কম, কিন্তু 1 সপ্তাহ বা 15 দিন আগে আমরা শুনতাম যে হাসপাতাল থেকে রোগী এক হাসপাতাল আর এক হাসপাতাল করছে। কাজেই স্বাস্থ্য নিয়ে কিন্তু বিরতির কোনো সুযোগ নাই। আমি তো কিছুদিন ধরেই বলছিলাম যে আমাদের 30-35 হাজার মেডিকেল ছাত্রছাত্রী আছে, যাদের ক্লাস গত 1.5 বছর প্রায় বেশি কার্যত বন্ধ ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় তো চাইলে এই সব কলেজগুলো সহযোগিতা নিয়ে এই 35 হাজার ছাত্রছাত্রীকে কাজে লাগাতে পারতো, যে তোমরা তোমার বাড়ির আশপাশের 100, 150, 200 ফ্যামিলি, তাদেরকে তোমার
সার্ভেলেন্সের আওতায় আনো। তোমরা তাদের খোঁজ খবর রাখো, তার জটিল রোগ হইলে তোমার প্রফেসরের সাথে আলাপ করলো, টুকটাক অসুখ হইলে তুমি নিজে সলিউশন দাও, কার হাসপাতালে যেতে হবে, এইটাই তোমার পড়াশোনা, এইটাই তোমার পরীক্ষা। এটার জন্য তো আমি অনেককে বলছিলাম যে একটা ভাতা দেন, তখন অনেক প্রফেসরই আমাকে বলছে যে ভাতা দেওয়ার দরকার নেই, ওরা স্বেচ্ছায় করবে, কারণ এটা ওর পার্ট অফ এডুকেশন হয়ে যাবে, পার্ট অফ এক্সামিনেশন হয়ে যাবে। আমাদের এই জনস্বাস্থ্যটাকে এইভাবেই ভাবতে হবে। আমাদের এই অর্থনীতির কিন্তু এই 18 কোটির মধ্যে যদি 14 কোটিকে আমি শ্রমশক্তি ধরি বা 13 কোটিকে, এই 13 শক্তিকে শুধু করোনার জন্য না, সারা বছর যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে সুস্থ সবল রাখতে হবে। এবং সেই কারণে এই আরেকটি কনফ্লিক্ট আমি বলবো, এই যে ডক্টর সাখাওয়াত আলোচনায় আনলেন যে অনেক হাসপাতালে, সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি পড়ে আছে, এইগুলোর সঙ্গেও কিন্তু এই যে সরকারি হাসপাতালের চিকিৎসকরা যারা সরকারের কাছ থেকে বেতন ভাতা নেয়, কিন্তু তারা প্রত্যেকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত মেডিকেল ক্লিনিক, প্যাথোলজিক্যাল সেন্টার, হাসপাতাল বেসরকারি এগুলোর সঙ্গে জড়িত, এবং এদের কারণেও সরকারি হাসপাতাল যে সেবাটা দিতে পারে সেইটা দিতে পারছে না। একটা গুরুত্বপূর্ণ অর্জন বলবো, আমাদের এই যে গণটিকা, কিছু জায়গায় বিপর্যয় ঘটেছে, মানুষ বেশি ভিড় করেছে, কিন্তু খুব ইতিবাচক দিক যে আমরা যদি সত্যি ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু ভারতে 1 মাসে 1 কোটি ভ্যাকসিন দেওয়ার চিন্তা করেছে। আমরা কিন্তু প্রমাণ করেছি যে একদিনে 1 কোটি ভ্যাকসিন দেওয়া সম্ভব। ওই জনবল আমাদের আছে, ওই স্থানের আয়োজন করা আছে, কিন্তু 100% আন্তরিকতা দেখাতে হবে আমাদের কর্মীদের, চিকিৎসক থেকে নার্স থেকে বয় ব্রাদার যারা আছে সবারই আর কি। আমরা একটা বিরতিতে যাব অজয় দা। আমরা ভ্যাকসিন জোগাড় করতে পারলে কিন্তু 1 মাসের মধ্যে মানে আমরা এটা করে ফেলতে পারবো, একটা আমরা এই চিকিৎসার আয়োজনটা, এবং তখন আমরা অন্তত অন্য কিছু না হোক করোনায় মোটামুটি একটা স্বস্তিকর অবস্থায়। জনাব অজয় দাশগুপ্ত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আমি বলতে চাচ্ছি যে আমরা একটা বিরতিতে যাব, কিন্তু একটি প্রশ্ন আপনাদের দুজনের কাছে ছোট, সেটি হচ্ছে যে আমরা বলেছিলাম, শুরু করেছি যে একটা স্বস্তি, মানে মৃত্যু এত রাইজিং ট্রেন্ড ছিল, সেখান থেকে অনেক কিছুটা কমেছে, কিছুটা সব মানে 2 মাসের মধ্যে কম, কিন্তু এই আশঙ্কা করার সুযোগ আছে কিনা, যদি আমরা এখানে কেউ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নই, কিন্তু এই আশঙ্কার সুযোগ আছে কিনা, যেটা প্রতিনিয়ত তারা বলছেন যে লকডাউন ওপেন করে দেওয়ার পরে কিন্তু 2 উইকস টাইম পার হচ্ছে আর কি। তো এই 2 উইকস টাইম এবং অনওয়ার্ড ইজ ভেরি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, যে ইনফেকশন হলে তো এরপরে দেখা যাবে যে এর কনসিকুয়েন্সগুলো দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, এর কনসিকুয়েন্সগুলো দেখা যায় আর কি, নতুন আক্রমণ মানে আক্রান্ত বা শনাক্ত বা ইনফেকশন যেটা বলি আমরা, সেটার শঙ্কা কি করেন কিনা সাধারণভাবে যতটুকু আমরা বুঝতে পারি। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, একটু আনমিউট করতে হবে। জি, একটু আনমিউট করতে হবে আপনার। বিশেষজ্ঞরা তো এই কথা বারবারই বলছে যে এইরকম ওপেন খুলে দেওয়াতে যেহেতু আমরা যে হেলথ ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারছি না, মাস্ক পরিধান করা, ডিস্টেন্স মেনটেন করা, যেটা সম্ভব না আমাদের মতো দেশের, এই ধরনের ঘনবসতি দেশ, বাজারে গেলে দেখা যায় রাস্তাঘাটে, তো আশঙ্কা করছে যে 2 সপ্তাহ পরে হয়তো এটা যে নিম্ন গতিটা আবার আমরা ঊর্ধ্ব গতিতে দেখতে পারি। কিন্তু এখানে আবার একটা সমস্যাও আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি আমাদের মতো দেশ, যেখানে অর্থনৈতিক অবস্থা তো আমাদের ওইরকম নয়, আমরা যতখানি বলি সরকার তো আপনার 10 কোটি লোককে বা 5 কোটি লোককে প্রতিদিন খাওয়াতে পারবে না। এখন তারা যদি, যেগুলো শ্রমজীবী মানুষ, শ্রমজীবী কেন, এখন তো অনেক প্রাইভেট কোম্পানি তো দেখা গেছে যে লোকজনকে ছাঁটাই করে দেওয়া হয়েছে যাদেরকে, তো এখন সেটা একটা তো বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, যে ইকোনমিকটাকে কিভাবে সচল রাখা যায়, এত বড় চ্যালেঞ্জ। আমরা তো ধরুন 1 বছরের মতো আটকে রাখতে পারি, যেটা আমাদের ভুল হয়েছে, আমি মনে করি ভুল হয়েছে যে আমরা শুরু থেকে প্ল্যান করে এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করিনি। আমরা যদি এরিয়া কোয়ারেন্টাইন করতাম তাহলে তো ফলটা বেশি বেটার হতো। এখন আপাতত সরকারের ভিতরেও একটা সমস্যা, ইকোনমিক গ্রোথের বিষয় আছে, এই লোকগুলোকে খাওয়াবার ব্যাপার আছে, কর্মসংস্থানের ব্যাপার আছে। তথ্য মতে প্রায় 2 কোটি আরো গরিব লোক হয়ে গেছে, এদেরকে তো
এই করোনা তো আরো অনেকদিন চলবে, তো এদেরকে টেনে তুলতে হবে। জি, ধন্যবাদ সেই জন্য জনাব অজয় দাশগুপ্ত। আমরা একটু আফগান পরিস্থিতি আসলে এখন গ্লোবালি এখন একটা বড় আলোচনার বিষয়, নানাভাবে এটা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। নিরাপত্তার প্রসঙ্গ কিংবা সার্বভৌমত্বের প্রসঙ্গ, বিদেশি দখলদারিত্বের প্রসঙ্গ, শরিয়া আইন কার্যকরের প্রসঙ্গ, অথবা সামগ্রিকভাবে এটা বিশ্বের মানে তালেবানদের যে ইনফ্লুয়েন্স, সেটা এই যুদ্ধ জয় বা এই ধরনের ক্ষমতা গ্রহণ টেক ওভারের পরে এটা অন্যান্য দেশগুলোতে তাদের অনুসারীদের উপরে কী ধরনের প্রভাব ফেলবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে আজকে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন একটা কলাম লিখেছেন, একটা আর্টিকেল লিখেছেন। সেখানে উনি তাদের তালেবানদের রণকৌশলের যে আপনার কি বলবো যে চাতুর্য এবং তাদের যে দক্ষতা এবং এই দীর্ঘমেয়াদী যুদ্ধ জয়ের যে কৌশল, সেটা নিয়ে উনি নানাভাবে একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন। আপনি নিশ্চয়ই সেই আর্টিকেলটা পড়েছেন। সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু এর ইম্প্যাক্টটা, এর সামগ্রিক একটা প্রভাবটা জানতে চাই। যেমন আফগানরা তালেবানরা কেমন করে জয়ী হলো, তো এইটা নিয়ে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের জনগণ কেমন করে ৭১ জয়ী হয়েছে। আমাদের এই মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান চলে, তার একজন মানে শীর্ষ পর্যায়ে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল জ্যাকব। তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি বেশ মানে খুব রসিক জন ছিলেন আর কি। তা আমাকে প্রথম দেখায় যখন বললাম যে ঢাকা ইউনিভার্সিটি, উনি কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল বুঝে গেছেন। তো বললেন যে এই 25শে মার্চের সার্ভাইভ যারা করেছে তার মধ্যে নিশ্চয়ই আপনি একজন। আমি বললাম যে হ্যাঁ, 25শে মার্চ সন্ধ্যা পর্যন্ত আমি জগন্নাথ হলে ছিলাম। উনি বলছিলেন যে বাংলাদেশের জনগণ ৭১ সারা বছর জুড়ে মানে ওই ৮-৯ মাস জুড়ে যেভাবে সক্রিয় ছিল, এমনকি গ্রামের নারী পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর মানে ক্ষতি করার জন্য তার যা সাধ্য সেটুক করেছে। একজন অফিসে, সরকারি অফিসে চাকরি করছে, সেও মুক্তিযুদ্ধের পক্ষে যতটুকু করা সম্ভব করেছে। ছাত্র তরুণরা তো করেছেই। আরেকটা বললেন যে দেখো ট্রেনিং ক্যাম্পে দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ভারতে বলে যে বাঙালিদের যে মনস্তত্ত্ব, ভারতে বাঙালি অফিসাররা সামরিক বাহিনীতে যেতে চায় না, শিক্ষিতরা তারা পিছনে অফিসে বসে কাজ করতে চায়। আর তুমি এই বনের মধ্যে কেমন করে ট্রেনিং নিলা? আমাকে কিন্তু এটা এখন আমি এই আফগান প্রসঙ্গেই বলি যে উনি ওই জেকব বলেছিলেন যে আমাকে যে তোমরা মুক্তি বাহিনী এবং সমস্ত জনগণ একাকার হয়ে পাকিস্তান আর্মিকে তছনছ করে দিয়েছিল। ওই ডিসেম্বরের অভিযান ছিল এই তছনছ করা জায়গাটাকে একটা জায়গা পরিণতিতে নিয়ে যাওয়া। এখন তালেবান দুইটা দিক, একটা হলো যে তারা বিদেশি শক্তি গ্রহণ করেনি, এটা একটা কিন্তু যে কোনো দেশের জন্য গৌরবের, যে জনগোষ্ঠী করুক। আবার অগৌরবের বা ক্ষতির দিক হচ্ছে তারা যে রাষ্ট্রীয় দর্শন নিয়ে আসছে, সেই দর্শনে শুধু একটি ইসলাম ধর্ম না, অন্য কোন ধর্মে ডক্টর সাখাওয়াত এই ব্যাপারে কাজ করেছেন, গবেষণা করেছেন। বিশ্বে একটি দেশও আমরা দেখাতে পারবো না যারা ধর্মীয় দর্শনকে চরমপন্থা সামনে রেখে আর্থসামাজিক উন্নতি করতে পেরেছে। বিশ্বের বুকে তারা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, বরং আইসোলেটেড ফ্রম দি ওয়ার্ল্ড। এই জায়গাটাই কিন্তু ধর্মীয় রাষ্ট্রের পরিণতি। সেটা ইসরায়েল বলি, সেইটা ভারতের কোন কোন রাজ্যে এই ধর্মীয় চরমপন্থা হিন্দুত্ববাদ বলি, সেইটা এই সুদান বা এই সিরিয়া বা বলি আমরা, আপনার লিবিয়া এগুলো বলি, ইয়েমেন বলি, সেগুলো কিন্তু একই পরিণতি সব জায়গায় কম বেশি। বাংলাদেশে আমরা আশা করব যে ধর্মের তো কোনো সমস্যা না, ধর্ম পালনটাই তো মানব জাতির একেবারে বেশিরভাগ মানুষই তো ওই কাজটি সবচেয়ে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে করে। বাংলাদেশে এই ধরনের চরমপন্থা ক্ষতিকর, এই ধরনের চরমপন্থার পক্ষে যে কোনো ধরনের প্রচার ক্ষতিকর। আমরা গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থার অধীনেই পরিচালিত হতে চাই এবং আমরা বিদেশি, আমরাই সবচেয়ে বড় দৃষ্টান্ত বাংলাদেশ। আমরা জি জনাব অজয় দাশগুপ্ত এখানে থামবো, জনাব অজয় দাশগুপ্ত এখানে থামবো। জি ডক্টর এম সাখাওয়াত হোসেন,
আপনার কাছ থেকে এই বিশ্লেষণটা একটু পেতে চাই যে তাদের যে রণকৌশলের কথা বলেছেন এবং পোস্ট টেক ওভার অফ তালেবান, আপনি কি ফোরকাস্ট করছেন যে সামনের দিনের তালেবানি শাসন এবং এর ইম্প্যাক্ট অন দ্য রিজন অ্যান্ড গ্লোবালি কি হতে পারে? ডক্টর সাখাওয়াত হোসেন। জি, আমার মনে শুনতে পাননি, অজয় দাশগুপ্ত আমাকে শুনতে পাননি। ডক্টর সাখাওয়াত কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর এম সাখাওয়াত কি আমাকে শুনতে পেয়েছেন? জি, আপনি আনমিউট করে কথা বলবেন একটু। জি, শুনতে পেয়েছি। জি, ধন্যবাদ। জি, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এখন আমি। আমার প্রশ্নটি ছিল যে আপনার তালেবান রণকৌশল এবং বিদেশি শক্তিকে তারা তাড়িয়েছে এবং যুদ্ধ করেছে, এখানে একটা জয়ী হয়েছে। একই সঙ্গে মানে পোস্ট তালেবান টেক ওভার এর ইম্প্যাক্ট আঞ্চলিকভাবে এর প্রভাব কি পড়বে এবং বৈশ্বিকভাবে কি প্রভাব পড়বে, এবং তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো কতটা মানে বিশ্ব চাহিদার সঙ্গে অ্যালাইন করে নতুনভাবে যে তাদের মানে তারা নিজেদেরকে ঢেলে সাজানো বা সংস্কার, তালেবান যে তাদের যে কথাগুলো তারা বলছে সংস্কার তারা করেছে, সেটা কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা কার্যকরযোগ্য মনে হচ্ছে? ধন্যবাদ। আমি অজয় দাশগুপ্ত যেটা বললেন, আমি সেই ওনার যে কথাটা বললেন জনসম্পৃক্ততা, আমি ধর্মটা বাদ দিচ্ছি, জনসম্পৃক্ততা এটা হলো বড় কথা। দেখুন 20 বছর যুক্তরাষ্ট্র ছিল, এখন তো ওপেন তথ্য যে $2.6 ট্রিলিয়ন খরচ করেছে। এখন $2.6 ট্রিলিয়ন কোথায় খরচ করেছে এটা কিন্তু আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের যারা ল মেকার তারা জিজ্ঞেস করতেছে। $2.6 ট্রিলিয়ন যদি তুমি 20 বছরে খরচ করে থাকো আমেরিকা, তাহলে এই প্রত্যন্ত অঞ্চলে কেন হসপিটাল হলো না? প্রত্যন্ত অঞ্চলে কেন স্কুল তৈরি হলো না? প্রত্যন্ত অঞ্চলে কেন যোগাযোগ ব্যবস্থা বেটার হলো না? সামাজিক অবস্থার কেন উন্নতি হলো না? যেমন একটা এক্সাম্পল দেই, আমেরিকানরা বম মেরেছে, ভেঙে ফেলেছে, কেটে ফেলেছে পপি গ্রোয়িং এরিয়াস, মানে গরিব কৃষকদের যাদেরকে একসময় শিখিয়েছিল পপি গ্রোন সিআইএ, সেটাকে তারা বিনষ্ট করেছিল, কয়েকবার করেছে, অনেক লোক মেরে ফেলেছে। সেই জায়গাটাতে হোয়াট অল্টারনেটিভ দে হ্যাভ গিভেন? কৃষিক্ষেত্রে তারা কোনো অল্টারনেটিভ তো দিতে পারেনি। সো এই 2.6 ট্রিলিয়ন খরচ করেছে একটা ঘোস্ট আর্মি তৈরি করার জন্য। ঘোস্ট আর্মি এই জন্য আমি বলছি, এখন প্রশ্ন উঠছে যে 3 লাখ সৈন্য ছিল না, 50,000 ছিল, ইনফ্লেটেড দেখানো হয়েছে। ওয়ার দ্যাট মানি হ্যাজ গন? মানি হ্যাজ গন ইনটু কারাপশন। আজকেই আরেকটি তথ্য যেটা পেলাম যে 16 কোটি সাম লাখ ডলার নিয়ে আশরাফ গানি লেফট দ্য কান্ট্রি, যদিও তিনি বলছেন তিনি কোনো পয়সা নেন নাই, কিন্তু এটা তাদের আফগান সেন্ট্রাল ব্যাংকের হিসাবে নাকি বলছে। সো এই 20 বছর আমেরিকা যেটা করেছে, অলমোস্ট 1 লক্ষ আফগানকে, সাধারণ আফগান ডায়েট অলমোস্ট 1 লাখ, এখনো তথ্য পুরোটা বের হয়নি, প্লাস এন্ডেমিক কারাপশন। তারা আমার লেখাতে আছে, তারা ওই পুরনো ওয়ারলর্ডসদেরকে নিয়ে আসছে, তাদের মিলিশিয়ারও কোনো হিসাব পাওয়া গেল না, তাদেরকে টাকা দেওয়া হয়েছে যে তোমরা প্রপ আপ করে রাখো নর্থে তালেবান আসতে পারবে না। সো এই $2.6 ট্রিলিয়ন এবং 37 বিলিয়ন ইউকে পাউন্ড খরচ হয়েছে আফগানিস্তানে। ইউকে কি বলতে পারবে যে আমরা এই কয়টা জিনিস হসপিটাল বা এটা বা সাধারণ লোকের জন্য এগুলো তৈরি করে দিয়েছি? ইফ ইউ আর লুকিং এট কাবুল অথবা কান্দাহার অথবা মাজারে শরীফ, যে এখানে মহিলা ক্রিকেটার, মহিলা ফুটবলার হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে তো হয়নি। প্রত্যন্ত অঞ্চলে তো মহিলাদেরকে তারা এম্পাওয়ার করতে পারেনি। আমি যে কথাগুলো বলছি আপনাকে, যে কথাটা, যে কাজেই এই যে তালেবানরা, দে হ্যাভ কাম ফ্রম দ্য ভিলেজেস, তারা একদম মানে গ্রামগঞ্জের মানুষের চেহারা দেখলে বোঝা যায় যেটা গ্রামগঞ্জের মানুষ। প্রেসিডেন্ট প্যালেসে গেছে, 2 পা উঠায় নিয়ে খাওয়া দাওয়া খাচ্ছে, দেখলে মনে হলো যে এরা কোনোদিন এই ধরনের মানে আরাম ঐতিহ্যের জায়গাও দেখেনি। সো হোয়াট ইট ইজ দ্যাট, উনি যেটা বললেন জনসম্পৃক্ততা,
এই 20টা বছর আমেরিকার কোনো জনসম্পৃক্ততা ছিল, আমেরিকা কোথাও কিন্তু জনসম্পৃক্ততার কোনো কাজ করে না। তো এই বিষয়টি আমি যদি এখান থেকে যদি ধরি, আপনার প্রশ্ন যদি এখন আমি আসি, দুটো রেমিফিকেশন। একটা হচ্ছে যে যেটা আমরা দেখছি যে একটা ইয়াঙ্গার জেনারেশন গড়ে উঠেছে, আরবানাইজড ইয়াঙ্গার জেনারেশন তার আপনার আফগানিস্তানে, যারা মডার্ন প্রযুক্তি, মডার্ন চিন্তা ভাবনা, আমরা পোশাক আশাক হইলেই মনে করি মডার্ন, তা নয়। শিক্ষা দীক্ষাতে তারা যা ছিল 20 বছর আগে তার থেকে বেশি হয়েছে। ওমেন এম্পাওয়ারমেন্ট ওখানে না হলেও শহরে কিছু হয়েছে, তারা চাকরি করছে, তারা লেখাপড়া করছে, ভবিষ্যতে হয়তো আরো হবে। দিস ইজ ওয়ান, এই সোসাইটির একটা সোসাইটি। এখন তালেবানরা আসার পরে ইন্টারনাল যে ইস্যুগুলো যেটা তাদের সামনে এসছে, তা আমি আগেই বলে রাখি যে তালেবানরা আপনারা যারা দেখছেন তারাও কিন্তু নিউ জেনারেশন। সিমিলারলি একই 20 বছরে এই নিউ জেনারেশন, এটা পুরনো লোক খুবই কম আছে, কয়েকজন ছাড়া নেতৃস্থানে, বাকি সবই কিন্তু নিউ জেনারেশন, এবং দে আর ভেরি অ্যাডাপ্টেড টু দি নিউ কমিউনিকেশন। আপনি দেখেন, আপনি ফেসবুক বলেন, আপনি সামাজিক যোগাযোগের মাধ্যম দেখেন, তাদের প্রোপাগান্ডা মেশিনারিগুলো দেখেন, তারা বুঝে গেছে যে এখন অকুপাই মিডিয়া, তারা কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করেনি, প্রাইভেট 5-6টা আছে, কোনোটা বন্ধ করেনি। এমনকি মহিলা যে যারা কোনো কাজ করতো তাদেরকেও বন্ধ করেনি। আমি কালকে কলকাতায় একটি ছেলে ফিরে আসছে, তার ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো অনেকে দেখে রাখতে পারেন, তার মুখের থেকে শোনা যে সেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে না। হয়তো বাইরে কোথাও সে বললো, বাইরে কোথাও হয়ে থাকতে পারে অন্য নানাবিধ কারণে, বাট হোয়াট আই এম সেইং, সো ভিতরে একটা দে আর নাও ইন এ চ্যালেঞ্জ, যে 20 বছরে এই যে নতুন জেনারেশনটা আসছে, সেই জেনারেশনের সাথে, সেই অ্যাসপিরেশনের সাথে তাদেরকে তাল মেলাতে হবে, এবং তাদেরও জেনারেশন কিন্তু নিউ। দ্বিতীয় জিনিস হচ্ছে তারা যে কথাগুলো বলছে সেগুলো 100% না হলেও কিছু কিছু প্রতিফলন তাদেরকে দেখাতে হবে। এই মুহূর্তে সিআইএ ডাইরেক্টর কিন্তু হ্যাভিং সিক্রেট মিটিং উইথ তালেবান লিডার্স এই মুহূর্তে। তো এবং তারা বলছে যে তারা অন্যদেরকে জায়গা দেবে না। এই আজকে সিএনএন নিউজ হচ্ছে যে 7 জন সাসপেক্টেড আইএস কে ধরা হয়েছে। তো এইগুলো তাদের একটা নতুন একটা রূপ আমরা দেখছি। তারা এতদিন গভর্নমেন্ট ফর্ম করেনি, তারা কাউকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে বসায়নি এখন পর্যন্ত, দে আর স্টিল নেগোশিয়েটিং। না, তারা দুজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগের প্রধানের নাম ঘোষণা করেছে। নিয়ে যাওয়ার কথা, নাজিবুল্লাহ মতো লটকানো, কারজাইয়ের সাথে কথা বলছে, আব্দুল্লাহর সাথে কথা বলছে, এই তাদের যে একদম যে পরিচিত এনিমি। সো আমরা ইন্টারনাল একটা চেঞ্জ দেখছি। এখন এই চেঞ্জটা কতখানি, তারা বলছে যে বোরখার তো আমরা বলিনি, বোরখা ইজ নট এ মাস্ট, বাট হিজাব ইজ মাস্ট, এবং যা কিছু হবে শরিয়া মোতাবেক হবে। তো শরিয়া চলছে না, ইরানেও তো তাই চলছে। আপনি সৌদি আরবের সাথে তো আপনি এখন লোক পাঠাচ্ছেন, কত কিছু করছেন। সৌদি আরবে এখন একটু খুলছে, হোয়াট ওয়াজ ইন সৌদি আরবে একই। সো দেয়ারফর তারা তাদের মতো করে তাদের লোকজনের সাথে মিলে যেভাবে ফর্ম করছে সেটা তারা তাদের ইন্টারনাল। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি প্রথম পর্বে বলছিলেন যে জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা বিষয়, একটা হলো শিক্ষা, সংস্কৃতি এবং জনস্বাস্থ্য। তো শিক্ষা তো খুবই খারাপ, মারাত্মকভাবে ব্যাহত হয়েছে গত 17 মাসে। তো এখন এই যখন একটু নিম্নগামী, এবং আমরা বিভিন্ন বার্তা পাচ্ছি সরকার থেকে যে সেপ্টেম্বর মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার একটা পরিকল্পনা আছে, আশা করা যায় যে বহুদিন পরে আমাদের শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরে যেতে পারবে, এই আশা। জি, আবার ডাউন হয়ে গেছে, আরেকবার বলবেন। আমি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ফিরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিনা এই করোনা নিম্নগামী হওয়াতে, কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাঙ্গন, শিক্ষার্থীরা। এই 17 মাসে সব কিছু কম বেশি চলেছে, কিন্তু শিক্ষাঙ্গন বন্ধ ছিল পুরোপুরি। হ্যাঁ, এটা একটা মানে আনফরচুনেট, এটা তো কিছু করার নেই, এটা একটা মানে বৈশ্বিক বিষয়। শুধু বাংলাদেশে না, অন্যান্য দেশেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, কোথাও কোথাও খুলেছে, আবার বন্ধ করেছে। এখন প্রধানমন্ত্রী তো বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই শিক্ষা আপনার স্কুলগুলো খুলে দিতে হবে, ইউনিভার্সিটিগুলো খুলে দিতে হবে, এবং একটা প্রোগ্রামও তো এখন নেওয়া হয়েছে
যে 18 বছরের 18 এন্ড অ্যাবাভকে টিকা দেওয়া হবে, কিন্তু আমি আগেই বললাম যে সেই ব্যবস্থা আমরা করলাম, এত এত ফ্যান্টাস্টিক, কিন্তু এখন বলে যে এই মুহূর্তে আমাদের হাতে টিকা নেই। তার মানে আমাদের প্ল্যানিং এ কোথাও না কোথাও সমস্যা, কোথাও না কোথাও প্ল্যানিং এর সমস্যা। এখন এই স্কুলগুলো যখন খুলবে, ব্যাপারটা হলো যে আমরা এখনো জানি না, হয়তো আরো 7-8 দিন 10 দিন পরে আমরা দেখবো যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে, না আবার আবার ঊর্ধ্বগামী হচ্ছে। এটা তো ঠিক যে যেই আমরা যতই বলি না কেন যে ডিজিটালি এখন লেখাপড়া চলছে, বহু যাদের বাচ্চারা স্কুলে যাওয়ার বাচ্চাদের, তাদের মা বাপদের কমপ্লেন হচ্ছে যে আমরা কিনে দিলাম, ল্যাপটপ কিনে দিলাম, সবকিছু কিনে দিলাম, কিন্তু বাচ্চারা সেই একটা তো ঠিকই, সেই মনোযোগ তো আপনি তাদের কাছ থেকে আদায় করতে পারবেন না। আমরা যখন এই সামনাসামনি আপনার সামনাসামনি কথা বলি, তখন যেরকম একটা মনোযোগ থাকে, আমরা যে এখন কথা বলছি সে মনোযোগটা অনেক সময় থাকে না। তো তো এই কারণে আমি মনে করি যে এটা খুললেও, কবে খুলবে আমরা ঠিক জানি না, যদিও প্রধানমন্ত্রী বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব খোলা। এখন এগুলো তার কোনো প্রধানমন্ত্রীর হাতেও নেই, কিছুই নেই, ইট ইজ অল ন্যাচারাল ডিজাস্টার। এটা তো কারো তৈরি করা না, এবং কারো হাতে নেই যে কালকে বললে পরে কমায় দেবো, পরশু বাড়িয়ে দেবো। ন্যাচারাল ডিজাস্টার। তো আমাদেরকে এই ন্যাচারাল ডিজাস্টার মোকাবেলা করার জন্য আগে যেটা বললাম যে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাটা যদি স্ট্রং থাকতো, তাহলে হয়তো আমাদের যদি সেই শিক্ষা অঙ্গনগুলোকে সেভাবে রাখা যেত, তাহলে হয়তো একটা এক্সপেরিমেন্ট করা যেত যে স্বাস্থ্যবিধি মেনটেন করে ক্লাস খোলা যায় কিনা। যেরকম আমরা সাউথ কোরিয়াতে দেখলাম যে পুরো কিউবিক তৈরি করা, মানে কিউবিকের মতো তৈরি করে স্কুলগুলো ছাত্ররা আসছে। এখন আমাদের দেশে যতই কিউবিক তৈরি করে না, ছোট ছোট ছেলে মেয়েরা যখন আপনার বাইরে যাবে, তাদের বন্ধু বান্ধবের সাথে মিশবে, তখন তো তাদের ওই রকম ওই সেন্স তো থাকবে না। যে তো এখন এটাও একটা মানে যেটাকে ইংরেজিতে বলে catch-22 সিচুয়েশন, যে কোন দুই ধরবো আগে, এটা ধরবো না ওইটা ধরবো। তো সেটা এখন দেখা যাক। জি, ক্ষতি তো হয়েছে। জি, ধন্যবাদ। একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। জি, ধন্যবাদ। জনাব অজয় দাশগুপ্ত, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে ধরেন আগামী জানুয়ারির মধ্যে সবটা খুলে গেল, তখন কিন্তু দেখা যাবে যে বহু স্কুলে অনেক ছাত্রছাত্রীকে শিক্ষকরা জিজ্ঞেস করবে, এই তোমাকে তো চিনলাম না, কোত্থেকে আসলো। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হবে, 2 বছরে তার বয়সটা বেড়ে গেল, তাকে তো চিনেই যাচ্ছে না, এরকম একটি সমস্যা হবে। অথচ আমার ধারণা সবচেয়ে ভালো জায়গাটা থাকতো আমাদের এই শিক্ষাটা। আমরা সৃজনশীল শিক্ষার কথা বলি, কিন্তু এই বিপর্যয়ের মধ্যে শিক্ষা চালিয়ে রাখার জন্য সৃজনশীলতা কমই দেখাতে পেরেছি আমরা। আমাদের 10 লাখের বেশি শিক্ষক আছে, 5 কোটি ছাত্র আছে, আমরা তো 50 জন পরে ভাগে। যার অনলাইনে সম্ভব তাকে অনলাইনে, যার স্কুলে নিয়ে এসে দূরে দূরে 10 হাত রেখে শিক্ষা দেওয়া সম্ভব সেইভাবে করা আমরা নানাভাবে করতে পারতাম। যাকে টেলিফোনে যোগাযোগ করতে বলা, যাকে অ্যাসাইনমেন্ট করা, এই কাজগুলো ভাগ ভাগ করে কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু আমরা ওই পথে যাইনি। সবাইকে বললাম অনলাইনে, অথচ আমাদের দেশের জনগোষ্ঠী 50% বস্তিবাসী থেকে এসেছে, হতদরিদ্র দিনমজুর পরিবার থেকে এসেছে, ভিখারির ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পায়, আমরা টেলিভিশনে পত্রিকায় নিউজ করি অদম্য মেধাবী। এইটা তো একটা বড় অর্জন ছিল। এবং এই ভিতটাকে ধরেন, এই যে গত জানুয়ারিতে স্কুলের 4 কোটি ছাত্রছাত্রী থেকে কিন্তু নতুন বই দেওয়া হয়েছে। আবার একই সঙ্গে এটাও সত্য যে এই 4 কোটির মধ্যে আমি জানি যে 2 কোটি ছাত্রছাত্রী হয়তো বই খুলেও দেখেনি। শিক্ষক সংগঠনগুলো কি দায়িত্ব পালন করেছে যে কি করে আমার শিক্ষকরা, আপনাদের প্রধান দায়িত্ব কিন্তু আপনারা বেতন পাচ্ছেন বেশিরভাগ শিক্ষক, এটা একটা বড় ভালো দেখছি। আপনারা আপনার প্রত্যেক ছাত্রছাত্রীকে ভাগ ভাগ করে নিয়ে কন্ট্যাক্ট মেনটেন করেন, যাকে স্মার্টফোনে, যাকে সাধারণ টেলিফোনে, যাকে এইসব কিছুই নাই তাকে দূরে আইনা ডাইকা, ভাই 10 হাত ছাত্র ছাত্রী তুমি 10 হাত দূরে দাঁড়ায় থেকে আমার কথা শুনে যেও, যাকে অ্যাসাইনমেন্ট দেওয়া। আবার যে এলাকায় একেবারে করোনা ছিল না সেই এলাকা কেন আমি বন্ধ রাখলাম? যেখানে করোনা বেশি প্রকোপ সেখানে একরকম, যেখানে কম প্রয়োগ, যেখানে একেবারেই নাই, আমরা এই ভাগগুলো করতে পারি নাই। এই জায়গাটা হচ্ছে আমাদের নেতৃত্বের, শিক্ষা নেতৃত্বের একটা বড় দুর্বল জায়গা।
এবং আমার মনে হয় যে এখনো আমাদের সামনে এই কখন বিপদ কাটবে। যারা বলে যে এখনই ভ্যাকসিন দাও, ভ্যাকসিন আজকে যাকে 1 ডোজ দেবো তার তো পরের ডোজ 2 মাস। কাজেই আমি যদি বলি যে ভ্যাকসিন দিলেই খুলে দেবো, সেটাও কিন্তু 2 মাস 3 মাস পরের ব্যাপার। তাইলে কি এই সময়টা আমার ক্লাস বন্ধ থাকবে বা এই সময় শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে? এইখানে আমি মনে করি যে আমাদের ছাত্র সংগঠনগুলো তারা মনে করে যে স্কুল কলেজ খুলে দাও কেন? অনেক সংগঠন মনে করে যে আন্দোলন করতে পারতেছি না, ছাত্র জমায়েত নাই। তার কাছে কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়ার দাবির মূল লক্ষ্যটা হচ্ছে এটা যে আমি ছাত্র জমায়েত চাই, মধুর ক্যান্টিনে জমায়েত চাই, কলেজের ক্যান্টিনে জমায়েত চাই, যাতে আমি মিছিল বের করতে পারি। কিন্তু একটা ছাত্র সংগঠন তো কথাটা বলে যে আমি কাজ করব ছাত্রদের কল্যাণের জন্য। ধন্যবাদ অযোধ্যা। আর সময় নেই আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আমরা আশা করি যে করোনার পরিস্থিতি বিবেচনায় রেখে একটা প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষাঙ্গন খুলে যাবে এবং শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে ফিরে যেতে পারবে অন্যান্য কার্যক্রমের মতোই। আজকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আমরা এই সময় আজ এখানে শেষ করছি। কয়েকটি বিষয় নিয়ে আলাপ করলাম। নিশ্চয়ই করোনার বর্তমান যে নিম্নমুখী যে প্রবণতা, এটি অব্যাহত থাকবে এবং আমাদের একটা চূড়ান্ত স্বস্তি ফিরে আসবে এবং সামনের দিনগুলোর জন্য আমরা আরও প্রস্তুতি রাখব, আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং যে সতর্কতাগুলো বজায় রাখা দরকার, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার দরকার, সেগুলো অবশ্যই আমরা মেনে চলব এবং এখানে কোনো ধরনের কোনো ছাড় দিব না। একই সঙ্গে শিক্ষাঙ্গন খুলে দেওয়ার ব্যাপারে যে সম্ভাবনা তৈরি হচ্ছে, যে পথ তৈরি হচ্ছে, সেটি একটি ইতিবাচক দিকে অগ্রসর হবে এবং শিক্ষার্থীরা আবার ক্লাসরুমে ফিরে যেতে পারবে। তাদের শিক্ষা জীবন যে সংকটের মধ্যে পড়েছে সেখান থেকে তারা মুক্তি পাবে। এই আলোচনা আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা যদি চান তো জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।